This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ পঞ্চমী, কে বলবে? হ্যাঁ, রাস্তাঘাটে ভিড় হচ্ছে, অনেক বেশি যানজট, মানুষ পথে বেরোননি, ঠাকুর দেখতে প্যান্ডেলে ঘুরছেন না এমন নয়, বেরোচ্ছেন তারা। কিন্তু তার সঙ্গে সঙ্গে পঞ্চমীতে প্রতিবাদ যেন আরো বেশি সপ্তমে চড়ছে। কারণ জুনিয়র ডক্টররা তারা মহামিছিল করতে চাইছেন। আর যখন আমি নিউজ একটু শুরু করব তার আগে খবর পেলাম আরজি করে সিনিয়র ডাক্তাররা গণ ইস্তফা দিয়েছেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। প্রায় 50 জনের বেশি চিকিৎসক গণ ইস্তফা দিয়েছেন। কেন? তিলোত্তমার জন্য বিচার চেয়ে তাদের প্রতিবাদ। তাই তারা সলিডারিটি দেখাতে, জুনিয়র ডক্টরদের পাশে দাঁড়াতে এবং তিলোত্তমার জন্য দ্রুত বিচারের দাবিতে গণ ইস্তফা দিলেন। কিন্তু কাকে দিলেন, এরপর কি হবে? চলুন আমি জানি আপনার মনে অনেক প্রশ্ন আছে, আমার মনেও আছে। সব প্রশ্নের উত্তর খুঁজবো। সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছে আরজি কর থেকে, ওর সঙ্গে কথা বলে। সৌরভ, এই যে 50 জনের বেশি সিনিয়র ডক্টর রেজিগনেশন দিলেন, কাকে পাঠালেন রেজিগনেশন এবং এরপর কি হবে? স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে উদ্দেশ্য করে এই চিঠিটি লেখা হয়েছে এবং সেই চিঠির বয়ান এই মুহূর্তে আমার হাতে রয়েছে। এই চিঠির বয়ানের বক্তব্য হচ্ছে যে তারা এতদিন ধরে, যতদিন জুনিয়র চিকিৎসকেরা আন্দোলনে ছিলেন ততদিন তারা কাজে ছিলেন এবং কাজে থাকার পর তারা হসপিটালের সমস্ত রকম যে পরিষেবা রয়েছে সেই সমস্ত রকম পরিষেবা তারা দিয়ে গিয়েছেন। যখন জুনিয়রেরা আন্দোলনে ছিলেন তখনও তারা পরিষেবা দিয়ে গিয়েছেন, বাড়তিভাবে তারা পরিষেবা চালিয়ে গেছেন, কখনও পরিষেবা ব্যাহত হতে দেননি। এরপরও যখন জুনিয়র চিকিৎসকদের অনশন আন্দোলনের পথে হাঁটতে হয় এবং সেখানে প্রায় 72 ঘন্টা হতে চললো, 3 দিন হতে চললো, এখনও পর্যন্ত সেই জুনিয়র যারা আমরণ অনশনে রয়েছেন তারা জল ছাড়া আর কিছুই খাচ্ছেন না। তাদের সেই আমরণ অনশনের প্রেক্ষিতে সরকারের প্রতি যে সদর্থক মনোভাব, সেদিকে সেরকম কোনো সাড়া মেলেনি। উল্টে মুখ্য সচিব কাল সাংবাদিক বৈঠক করে বলেছেন যে জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে আপনারা কাজে ফিরুন। জুনিয়র চিকিৎসকরা বলছেন তারা কাজেই ছিলেন, তো তারা ইতিমধ্যে গতকাল মুখ্য সচিব যা বলেছেন তাতে আরো একটা পাল্টা ডেডলাইন দিয়েছেন। উনি বলেছেন 15ই অক্টোবরের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে, 10 অক্টোবরের মধ্যে 90% হয়ে যাবে। তাতে কনভিন্সড নন আন্দোলনকারী ডক্টর এবং সিনিয়র ডক্টররা। দেখো, প্রতিশ্রুতি যা দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি তারা আগেও অনেক প্রতিশ্রুতি পেয়েছেন, কিন্তু মূল যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু সেন্ট্রালাইজ রেফারেল সিস্টেম রয়েছে। নিরাপত্তার থেকেও এখন বড় হচ্ছে সেন্ট্রালাইজ রেফারেল সিস্টেম আছে। তাদের নিজস্ব যে দাবি দাওয়াগুলো রয়েছে ফ্যাকাল্টির ক্ষেত্রে, রোগী কল্যাণ সমিতি কর্মপদ্ধতি নিয়ে, পর হাসপাতালের মধ্যে যে ওষুধ দেওয়া হচ্ছে তার গুণমান নিয়ে, সেই সমস্ত নিয়ে বক্তব্য রয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই তারা আজকে যখন জুনিয়র চিকিৎসকরা যখন আমরণ অনশনে রয়েছেন তখন আরজি করে সিনিয়র চিকিৎসকেরা প্রথম, তারা ইতিমধ্যেই 50 জনের বেশি তারা সই করেছেন। সিনিয়র চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন। এই যে বয়ান আপনারা লিখেছেন ডিএমইকে, এবং এখানে আপনারা পরিষ্কারই লিখেছেন যে আপনারা এখন গণ ইস্তফা দিচ্ছেন, আগামী দিনে ব্যক্তিগত স্তরে ইস্তফা দিতে, অর্থাৎ সরকারি নিয়ম মেনে যে ইস্তফা বোঝায় সেটা করতেও পিছপা হবেন না। আপনারা কেন এই বয়ানে গণ ইস্তফার পথে হাঁটলেন? কারণ মুখ্য সচিব তো ইতিমধ্যেই কালকেও বলেছেন যে তারা 15ই অক্টোবরের মধ্যে সবটা ফুলফিল করে দেবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি, এখন আমরা জুনিয়র ডক্টরদের যেরকম ওরা যে হাঙ্গার স্ট্রাইকে গেছে, 72 ঘন্টা হতে চললো, কোনো রকম সরকার থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। কোনো রকমভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা, কোনো রকমভাবে তাদের সঙ্গে এসে কথা বলা, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু কোনো রকম সদিচ্ছা প্রশাসনের তরফ থেকে আমরা দেখছি না। সেই হিসাবে ওদের এমন অবস্থা, ওরা জল ছাড়া কিছুই নিচ্ছে না, ফ্রুট জুস। কয়েকজনের মানে সুগার এতই কমে যায় যে তাদের মানে রীতিমতো ডেক্সট্রোজ চালানোর মতো অবস্থা হয়। কিন্তু তাদের একটাই বক্তব্য যে যতক্ষণ আমার জ্ঞান আছে আমরা এসব কিছুই নেব না, আমরা সব কিছু ভেবেই আমরা এইটা ডিসিশন নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত মানে একটা সদিচ্ছা সরকারের তরফ থেকে, গভর্নমেন্টের তরফ থেকে, বা আমাদের নিরাপত্তার যে ব্যাপারটা, শুধুমাত্র সিসিটিভি ক্যামেরা বা সিকিউরিটি এই ব্যাপারটা দিয়ে তো ব্যাপারটা নয়, সেন্ট্রাল যে রেফারাল, যে ডিজিটাল যে ব্যাপারটা, যে আমরা তো কোভিডের সময়ও দেখেছি যে কোভিডের সময় কিন্তু এই সেন্ট্রাল রেফারাল মানে এই ব্যাপারগুলো, বেড খালি আছে সেটা, হ্যাঁ বেড কোনখানে খালি আছে সেটা কিন্তু আমরা সেটা ডিজিটাল দাবিদাওয়াগুলো তো আমরা শুনেছি সৌরভ,
কিন্তু একটা প্রশ্ন উঠছে, এভাবে কি গণ ইস্তফা দেওয়া যায়? মানে এটা কি আদৌ কোনো পদ্ধতি, নাকি এটা একটা প্রতিবাদেরই একটা প্রতীকী অঙ্গ হয়ে থেকে যাবে? না, এই যে গণ ইস্তফা সাধারণত সরকারি নিয়ম মেনে দিতে হয় এবং সেটা ইন্ডিভিজুয়াল স্তরে হয়, যেটা আপনার চিঠির শেষ লাইনেও লিখেছেন যে আপাতত আপনারা গণ ইস্তফার পথ দেখিয়ে আপনারা যে জুনিয়র চিকিৎসকদের পাশে আছেন সেই বার্তা দিতে চাইলেন। দেখুন, আমরা প্রথম থেকে জুনিয়র চিকিৎসকদের পাশে ছিলাম। এই যে গণ ইস্তফার মাধ্যমে আপনারা কি সেই বার্তাটাই রাজ্য সরকারকে বোঝাতে চাইলেন যে আপনারাও জুনিয়র চিকিৎসকদের পাশে আছেন? যদি সরকার এখনো বিবেচনা না এটা কি বার্তা দেওয়ার ইস্তফা, না এটা মানে অরিজিনাল রেজিগনেশন? সৌরভ, একটু দর্শকদের জন্য ক্লিয়ার করো, এটা কি প্রতীকী ইস্তফা যারা আছে, নাকি সত্যি এতজন ডাক্তার একসঙ্গে রিজাইন করে দিলেন, এরপর তো সরকারি পরিষেবা ভেঙে পড়বে? এর আগের রিপোর্টে জানি, এখনকার যে রিপোর্ট সেটা কিন্তু আরো কমেছে। আমি সেই জায়গায় আসছি। এই যে বার্তা, এইটা আপনাদের ইস্তফা দিলেন, সেই ইস্তফাটা কি আপনাদের বার্তা? আমাদের বার্তা যে সরকার তাদের সাথে কথা বলুক। ওই যে 7 জন হাঙ্গার স্ট্রাইকে বসেছে, ওরা যে ডিমান্ডগুলো নিয়ে বসেছে, ওগুলো কিন্তু শুধু ওদের ডিমান্ড নয়, সিনিয়র জুনিয়র সমস্ত চিকিৎসকেরই কিন্তু দাবি। এবং সেই দাবি সরকার যাতে, আমরা বলবো, আমরা অনুরোধ করব, এবং আমাদের এই গণ ইস্তফা দেওয়ার উদ্দেশ্য সরকার যাতে সদর্থক ভূমিকা নিয়ে ওদের সাথে কথা বলে এবং ওদের দাবি দেওয়া মেনে নেয়। সৌরভ, এখন অবধি যতটুকু বোঝা যাচ্ছে, সৌরভ সিনিয়র ডক্টরদের সঙ্গে কথা বলছেন, তারা বলছেন এটা বার্তা, তার মানে একটা মেসেজ পাঠানো, চাপ বাড়ানো, এবার কথা বলতে বাধ্য করা। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলাল। মহানন্দা দিয়ে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ডক্টররা এবং সিনিয়র ডক্টররাও তারা লাগাতার একটা আন্দোলনের মধ্যে নিজেদের নিয়ে যাচ্ছেন, এবং সত্যিই তো 72 ঘন্টা ধরে ধর্মতলায় পড়ে রয়েছেন জুনিয়র ডক্টররা, এখানে গণ ইস্তফা। কিন্তু সরকারও তো বারবার, মানে গতকালও দেখলাম একটা ডেডলাইন সেট করছে, এটা শেষ কোথায় বলে আপনার মনে হয় এবং কিভাবে সম্ভব? দেখো, সরকার নিশ্চয়ই সদর্থক ভাব দেখাচ্ছে এবং বারবার বলছে কাজ শেষ করবো, কিন্তু কি কাজ? কাজ যেটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সেটা হচ্ছে সিসিটিভি বসানো বা পুলিশ পোস্টিং করা ইত্যাদি। কিন্তু যে 10 দফা দাবি জুনিয়র ডাক্তাররা রেখেছে, তার মধ্যে জনস্বাস্থ্যের কতগুলো জিনিস জড়িত, যার মধ্যে একটু আগেই যেটা তোমরা আলোচনা করবে যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম, এইটা দাবি করা কি খুব অন্যায়? অর্থাৎ একটা হসপিটালে যে এইভাবে একজন জায়গা থেকে আরেক জায়গায় রেফার করা হচ্ছে, তার কোনো সাইন্টিফিক বেসিস নেই। একজন রোগী 4টে জায়গায় ঘুরে ঘুরে গিয়ে মারা যাচ্ছে। সেখানে যদি একটা সেন্ট্রাল রেফারেল সিস্টেম থাকে, সিস্টেম্যাটিক্যালি সাইন্টিফিক্যালি জানা যাবে যে কোথায় বেড আছে, সে সঙ্গে সঙ্গে সেখানে যাবে। এটা চাওয়া কি খুব অন্যায় বলে তোমাদের মনে হয়? সেকেন্ড পয়েন্ট হচ্ছে তারা কি চাইছে। এই যে দীর্ঘদিন ধরে শুধু আর্জি করবে, আপনার কথা কেটে কেটে যাচ্ছে, ভয়েস ব্রেক করছে, প্লিজ একবার চেক করুন কানেকশনটা। আমি আবার ফিরবো আপনার কাছে, আরেকবার সৌরভের কাছে যাব। সৌরভ, এই গণ ইস্তফা শুনে আমাদের কেমন হৃদকম্পন শুরু হয়েছে। বুঝি আরজি করের মতো সরকারি হাসপাতালে পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়লো, কারণ জুনিয়র ডক্টররা ছাড়া তাহলে তো আর কেউ থাকবেন না এখানে, সেরকম অবস্থা কি? না এটা সত্যি শুধুমাত্র বার্তা দেওয়া, চাপ তৈরি করার চেষ্টা? 2019 সালে যখন NRS এর চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটেছিল, তখনও ঠিক এইভাবে প্রত্যেকটা মেডিকেল কলেজের যারা সিনিয়র চিকিৎসক রয়েছেন তারা ইস্তফা দিয়েছিলেন এবং মাস রেজিগনেশন দিয়ে শুরু করেছিলেন। সেটাও কিন্তু একটা মেসেজ ছিল। কোথাও কি আপনারা সেই 2019-এর যে রেফারেন্স যেটা ছিল, মাস রেজিগনেশনের পরেই সরকারের তরফে বৈঠকে উদ্যোগী হয়, আপনারা কি এবারও সেই পথটা সেই কথা? আমরা এই আশায় আছি। দেখুন, আমরা সবসময় পেশেন্ট কেয়ার সার্ভিস কন্টিনিউ করতে যাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের এতগুলো ডাক্তার, 7 জন ডাক্তার তাদের জীবন ঝুঁকি নিয়ে এবং মরণাপন্ন অবস্থার দিকে এগোচ্ছে, আমরা তো সেটা দেখে বসে থাকতে পারি না। পরিবাহর কেসে হয়েছিল, আমরা আরজি কর থেকে কিন্তু সমস্ত ফ্যাকাল্টি রেজিস্ট্রেশন দিয়েছিলাম, সরকার নমনীয় হয়েছিল। এবারও আমরা চাই আমাদের সাথে আলোচনায় বসতে হবে না, আলোচনায় বসুক ওই যে ধর্মতলায় যারা বসে আছে, তারা যে দাবি দেওয়া গেলে নিয়ে বসে আছে। আমি মনে করি যে ওই দাবি ওদের একার নয়, এই দাবি সমস্ত মেডিকেল ভ্যাটারনিটির। ওদের সাথে কথা বলুন। কোনো সন্দেহ নেই। সৌরভ সঙ্গে থাকো, আমি আবার ফিরবো তোমার কাছে। দেখুন, এই যে সিনিয়র ডাক্তাররা গণ ইস্তফা দিলেন, এটা মূলত একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন। এটা অনেক ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি একটা প্রতীকী চাপ বাড়ানোর কৌশল। এবং চাপটা কখন বাড়ানো হলো? যখন মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিব যারা মিটিং করলেন এই নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে, যে নিরাপত্তার দাবিতে অনশন করছেন 7 জন জুনিয়র ডাক্তার।
এই 7 জন জুনিয়র ডাক্তার তারা আজ পঞ্চমীর দিন বিকেলে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মহা মিছিল করতে চেয়েছিলেন, মানে তাদের সঙ্গে আরো অনেককে নিয়ে। পুলিশ বলল না, মিছিল হবে না। দেখুন, এই রাজ্যে বিরোধীদের মিটিং মিছিল যে কোনো রাজনৈতিক কর্মসূচি বা যে কোনো কর্মকাণ্ডে অনুমতি পাওয়া যায় না, কোর্ট থেকে অনুমতি নিতে হয়। এক্ষেত্রেও একই ব্যাপার, মানে এই জুনিয়র ডক্টরদেরও বিরোধী ধরে নিয়েছে রাজ্যের সরকার। আমি খুব ছোট করে সৌরভে থেকে একটু আপডেট নেব। সৌরভ, যুক্তি কি দিল পুলিশ? পুলিশের তরফে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে পুলিশের যে প্রশাসনিক যে অনুমতি লাগে পুজোর সময় মিছিল করতে গেলে, এই সময় পুজো রয়েছে, ওই অঞ্চলে অনেকগুলো পুজো রয়েছে, সেই জন্য মিছিলের অনুমতি দেওয়া হয়নি। কিঞ্জল আমাদের সঙ্গে রয়েছেন। যে মহা মিছিলের যে ডাক দেওয়া হয়েছিল সেখানে পুলিশের তরফে অনুমতি মেলেনি। পুলিশের তরফে বক্তব্য হচ্ছে যে সেখানে পুজো রয়েছে অনেকগুলো, অনুমতি সেই জন্য দেওয়া যাবে না। কি বলবে তোমরা? দেখুন, ব্যাপারটা হচ্ছে মিছিলটা কেন হচ্ছে সেই বিষয়টা জানা দরকার, এবং যে ন্যায্য দাবি নিয়ে আমরা অনশনে বসেছি সেই ন্যায্য দাবির প্রতিবাদেই মিছিলটা। তবে মিছিল নিয়ে পুলিশের যে একটা অনুমতি পাওয়া যায়নি সেই বিষয়ে কি কথা হচ্ছে না হচ্ছে আমি এক্স্যাক্টলি জানি না, কারণ WBJDF-এর মিটিং করে ওটা ডিসাইড করতে হবে। যেহেতু আমি আরজি করে ছিলাম সেই জায়গাটায়, ওই জায়গাটা আমার কাছে এখনও আমি কথা হয়নি, কথা হলে আমি নিশ্চয়ই জানাবো। এই বিষয়ে, মানে এই বিষয়ে অনুমতি পাওয়ার বিষয়ে আমাদের রাজ্যে বিরোধীদের যা ভাগ্য, এই জুনিয়র ডাক্তার প্রতিবাদী যে ডাক্তাররা তাদেরও একই কপাল। কি বলছেন শুভেন্দু সুকান্তরা, শুনুন। অনুমতি লাগবে না, জোর করে করবে, আমরা আছি। তবে মেয়েদের যেন না রাখি, কাশ্মীর মাঙ্গে আজাদি এ কথা শুনবো না, তার জন্য জীবন দিতে রাজি আছি। কোর্টে যেতে হবে, এখানে তো গণতান্ত্রিক কোনো কার্যক্রম, কোনো প্রোগ্রাম পুলিশের পারমিশনে তো হয় না। ভারতীয় জনতা পার্টি তো লাস্ট কবে পুলিশের পারমিশন নিয়ে প্রোগ্রাম করেছিল ভুলেই গেছি আমরা। কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে কান মলে প্রোগ্রাম করতে হবে। দেখুন, একদিকে আজ পঞ্চমীর দিনে যখন এই নিয়ে মহাশোরগোল, যে মহামিছিলে পুলিশ না বলছে, জুনিয়র ডক্টরদের সঙ্গে পাশে দাঁড়াতে সিনিয়র ডক্টররা গণ ইস্তফা দিচ্ছেন, ঠিক তখনই জয়নগর উত্তাল। পুজোর আবহে এগুলো কাঁটার মতো বিঁধছে আমাদের রাজ্যের প্রশাসনকে, শাসক শিবিরকে। জয়নগরের ছবিটা দেখাবো। আজ সেখানে তুমুল পরিস্থিতি, কারণ পোস্টমর্টমের পরে নির্যাতিতার দেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে, গতকাল রাতেই নিয়ে যাওয়া হয়েছে। তারপর আজ পুলিশের সঙ্গে গ্রামবাসীদের আবার খণ্ডযুদ্ধের চেহারা। ছবি দেখুন, গ্রামের মানুষের কথা শুনুন। স্যালাইন মহিলা পেশেন্ট সেটা কেউ নয়, তোমার বিয়ের গাড়িটা ভালো। ও তা আমাদের স্যালাইন লাগানো লোকটাকে হসপিটালে পাঠাতাম কোন রাস্তা দিয়ে পাঠাতাম? তোমার বোনের যদি আজকে অসুস্থতা হতো, তোমার বোনের যদি স্যালাইন চলতো, তোমার বোনকে যদি হসপিটালে পাঠাতে হতো, কোন রাস্তা দিয়ে পাঠাতো? ভাঙচুর শুরু হলো, এবং যে ছবি দেখা যাচ্ছে এই গাড়িতে করে পুলিশের গাড়িতে ভাঙচুর। ইট বৃষ্টি শুরু হলো, ইট বৃষ্টি শুরু হয়েছে। পুলিশের যে গাড়ি কার্যত ভাঙচুর করে দেওয়া হলো। ভয়ঙ্কর পরিস্থিতি। কৃপাখালী গোরানকাটি মোড়, সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রামের মহিলারা বিচারের দাবিতে, দোষীদের শাস্তির দাবিতে, এবং সেই রাস্তা দিয়ে যখন পুলিশের গাড়িটি যাচ্ছিল তখন ইট বৃষ্টি, জুতো দেখানো থেকে শুরু করে ধুন্ধুমার পরিস্থিতি। ইতিমধ্যে SDPO বারুইপুরের গাড়ি আটকে দেওয়া হয়েছিল, এবং তারপরে কিন্তু কার্যত গাড়িতে ভাঙচুর করা হলো, এবং ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তর এই গোরানঘাটি মোড় এলাকায়। উপরে আমাদের কোনো রাজ ছিল না, ওরা সন্ত্রাসবাদীদেরকে প্রোটেকশন দিচ্ছে। কি বলছে যে এখানে রুগী আছে, তার রুগীটা আমরা বললাম যে রুগী যদি থাকে তাহলে আমরা নিজেরাও প্রোটেকশন দেবো, যে পার করে দেবো। সেই জায়গায় আমাদের গাড়ি আছে, সেই জায়গায় পুলিশ কি বলছে, বলে না তোমরা ছোড়াও না, তো গার উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, তখনই আমাদের ছেলেরা বললো, তাহলে সন্ত্রাসবাদীকে যখন প্রোটেকশন দিচ্ছে তখনই ছেলেরা আমাদের আক্রমণ করলো। আমাদের কিছু করার নেই, আমাদের জনগণ পুরো উত্তপ্ত, এর থেকে আরো বেশি উত্তপ্ত হবে যদি খুব তাড়াতাড়ি ন্যায্য বিচার চাপ আমরা পেয়ে থাকি, খুব উত্তপ্ত হয়ে যাবে, এর থেকে বেশি উত্তপ্ত।
কারা ভেঙেছে সেটা তদন্ত করব। দোষী যারা আছে তারা অবশ্যই অ্যারেস্ট হবে, অ্যাজ পার ল অ্যাকশন হবে, অ্যাজ পার ল অ্যাকশন করা হবে। এর আগে আমি গাড়ি নিয়ে এলাম, জাস্ট ওনারা এটা করছেন বলে ওনাদের সম্মানে গাড়ি ছেড়ে আমি হেঁটে যাচ্ছি। ওনারা প্রভোকেশন দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমাদের ডিসিপ্লিন ফোর্স এই মুহূর্তে এরকম কোনো কিছু করেনি। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, তথাপি আমাদের একজন এলসি যখন সে ট্রিটমেন্টের জন্য যাচ্ছে সেটাকে ভায়োলেট করে, তাকে অবজ্ঞা করে কিছু ছেলে এখানে, সকলে বলবো না, তারা এখানে অন্যায়ভাবে তাকে আটকানো হয়েছে এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। কিছু কিছু ছেলেদের বক্তব্য সে কি অসুস্থ আছে তাদের জানাতে হবে, তারা কেউ ডক্টর নয় যে জানাবে। আর একজন লেডি কনস্টেবল, তার ব্যক্তিগত কোনো সমস্যার জন্য নিশ্চয়ই সে পাবলিককে, বিশেষত মেল মেম্বারদের বলতে সে বাধ্য না। সে তার ডিগনিটিটাকে নষ্ট করে এরা এই কাজগুলো করেছে, অথচ তারা এখানে আজকে জাস্টিসের জন্য ডিমান্ড করছে একজন লেডির জন্য। এখনকার অবস্থাটা জানবো, সরাসরি আমার সঙ্গে অরিত্র রয়েছে জয়নগর থেকে। অরিত্র, ভয়ঙ্কর, আমি দেখলাম তুমি ওই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ছিলে, তোমার কতগুলো পাঠানো প্রতিবেদন আমরা দর্শকদের দেখালাম। সাধারণ মানুষের, মানে গ্রামের মানুষের এত কিছুর পরেও পুলিশে বিন্দুমাত্র আস্থা জন্মায়নি, মুখ্যমন্ত্রীর মুখ খোলার পরেও। দেখো পিউদি, আজকে পঞ্চমী, অর্থাৎ পুজোর আর কটা দিন বাকি, কিন্তু যেদিন থেকে এই নির্যাতিতা বা নাবালিকার মৃত্যুর ঘটনা ঘটেছে তারপর থেকে পরপর 4 দিন এই গড়ানকাঠি মোড়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রামবাসীরা। আজকেও বিক্ষোভের সূত্রপাত হয়েছিল দোষীদের শাস্তির দাবি, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এবং একাধিক বিষয় নিয়ে। ছন্দপতন কখন ঘটলো? সকাল 11:30 যখন এই রাস্তা দিয়ে এসডিপিও বারুইপুর, আমার সহকর্মী দীপঙ্করকে দেখাতে বলবো যে এই যে সোজা রাস্তা জয়নগরের দিকে চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে যখন এসডিপিও বারুইপুর আসছিলেন তখন এই রাস্তা পুরো ব্লক করে দেওয়া হয়েছিল, অবরোধ করে দেওয়া হয়েছিল ইট কাঠের গুঁড়ি ফেলে। এসডিপিও বারুইপুর গাড়ি ছেড়ে পায়ে হেঁটে তিনি রওনা দিয়েছিলেন যে হালদারপাড়া মোড় রয়েছে কৃপাখালী সেদিকে। তার কিছু সময় পর কৃপাখালী হালদারপাড়া মোড়, যেখানে বিরাট পুলিশ বাহিনী পোস্টিং রয়েছে, সেখান থেকে একজন লেডি কনস্টেবল অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে নিমপিট রুরাল হাসপাতালে যখন এই রাস্তা ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখানেই প্রথমে পুলিশের গাড়ি আটকানো হয়। উত্তপ্ত জনতা প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু করেন, গাড়ির চাবি খুলে নেওয়ার চেষ্টা করেন এবং তারপর হাতের সামনে ইট, পাটকেল, বাঁশ, জলের বোতল যা ছিল তাই দিয়ে গাড়ি ভাঙচুর করেন এবং জুতো পর্যন্ত পুলিশের গাড়িতে দেখানো হয়। গ্রামবাসীদের যেটা বক্তব্য, তারা যে বক্তব্য প্রথম দিন থেকে বলে আসছেন যে পুলিশের যে নিষ্ক্রিয়তা, পুলিশ যদি সঠিক সময়ে ব্যবস্থা নিত তাহলে এই ধরনের ঘটনা বা এই কুলতলির ছোট্ট তিলোত্তমাকে হারিয়ে যেতে হতো না। দেখো, সব মিলিয়ে ঘটনার অনেকগুলি দিন পেরিয়ে গেছে, ময়নাতদন্ত শেষ হয়েছে, সৎকার হয়ে গিয়েছে দেহর, কিন্তু তারপরেও গ্রামবাসীদের পুলিশের প্রতি যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু কমছে না। একদম অরিত্র, তোমাকে ধন্যবাদ। এটা শুধু ক্ষোভ নয়, এই যে জুতো ছুঁড়ে কখন কে কাউকে মারে, শুধু ক্ষোভে না তো, পর 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 এতগুলো দিন ধরে ঘৃণার বহিঃপ্রকাশ, পুলিশে অনাস্থা চরম, তার বহিঃপ্রকাশ। পুলিশকে ন্যূনতম বিশ্বাস করে না জনতা। শুনুন কি বলছেন এলাকার সাংসদ, তৃণমূলের সাংসদ। আমি বুঝি তাদের মনের কষ্ট, তো আমরা সরকারে আছি, প্রশাসন ওদের পাশে আছে, আমি পরিবারের পাশে আসতে চেয়েছি। কেউ চাইছে আমি যাব, আবার কয়েকজন চাইছে আমি যাব না। যদি মনে হয় আমি যাব না, আমি ফিরেই যাব। আমি তো অশান্তি করতে আসিনি এখানে। পঞ্চমীর দিন কাঁটাগুলো বিঁধছে উৎসবের গায়ে। সরকার, শাসক শিবির ক্রমাগত উৎসবে ফেরাতে মরিয়া, আর তখন আরো বেশি করে প্রকট হচ্ছে এই প্রতিবাদ, এই আন্দোলনগুলো। তবে এর মধ্যে কলকাতা হাইকোর্ট কল্যাণী এইমসের ভূমিকা নিয়ে একটু অসন্তোষ প্রকাশ করেছে, কারণ ওখানে পোস্টমর্টমের কোনো ব্যবস্থা এখনো কেন নেই। ডাক্তার এমবিবিএস পড়ছেন ওখানে, তারা পোস্টমর্টম করা ছাড়াই শিখে যাবেন, এমবিবিএস তারা হয়ে যাবেন, প্রশ্ন করেছে কলকাতা হাইকোর্ট। আমি আরেকটু জানবো, আমার সঙ্গে সিজার মন্ডল রয়েছে। সিজার, এটা কি মূলত ওই কুলতলির বাচ্চা মেয়েটির পোস্টমর্টম ওখানে করা গেল না, সেই প্রেক্ষিতেই? একদমই, কারণ রবিবার বেনজিরভাবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি আদালতে এসেছিলেন এই কুলতলির ঘটনার শুনানির জন্য, এবং সেই সময় যখন তার কাছে তিনি জানতে চান যে কলকাতা বা কলকাতার আশেপাশে কেন্দ্রীয় সরকারি কোনো ব্যবস্থাপনা আছে কিনা যেখানে এই ময়নাতদন্ত করা সম্ভব, এবং সেইখানেই কিন্তু কল্যাণী এইমসের প্রসঙ্গ উঠে আসে এবং কল্যাণী এইমসের মেডিকেল সুপারের সঙ্গে তিনি ভার্চুয়ালি আদালত কক্ষ থেকেই কথা বলেন এবং তিনি বলেন যদি আপনাদের সেই পরিকাঠামো থাকে তাহলে সেখানে আপনারা এই ময়নাতদন্ত করবেন, যদি না থাকে তাহলে আপনার এক্সপার্টরা তার পার্শ্ববর্তী রাজ্য সরকারের ব্যবস্থাপনায় থাকা জেএনএম হসপিটালের
ইনফ্রাস্ট্রাকচারকে ব্যবহার করে এই ময়নাতদন্ত করবেন। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই মন্তব্য, কারণ কল্যাণী এইমসের মতো সুপার স্পেশালিটি হসপিটাল পশ্চিমবঙ্গে, সেই হাসপাতাল এত বড় হাসপাতাল গড়ে উঠলো এবং সেখানে ময়নাতদন্তের মতো প্রাথমিক যে পরিকাঠামো থাকা দরকার, যে কোনো হাসপাতালে, সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক পরিকাঠামোর মধ্যে ময়নাতদন্ত পরিকাঠামো থাকা দরকার, যেটা এই ধরনের কেন্দ্রীয় হাসপাতালে নেই। এবং সর্বোপরি যেটা তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে 5 বছর ধরে যে পড়ুয়ারা এখানে থেকে পড়ে তারা MBBS হবেন, তারা ময়নাতদন্ত না করেই চিকিৎসক হবেন, এটা নিয়েও মারাত্মক উদ্বেগ প্রকাশ করেছেন। এবং আগামী বছর 31শে ডিসেম্বরের মধ্যে এর সম্পূর্ণ পরিকাঠামো তৈরি করবার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে, এই নির্দেশ দিয়েছেন বিচারপতি। সিজার, তোমাকে অনেক ধন্যবাদ। দেখুন, এরপর রাজ্যের বাইরে আমরা তাকাই, কারণ পুজোর মরশুম চলছে। দুর্গাপুজো যেমন বাংলায়, তেমনি নবরাত্রি চলছে। আর এই নবরাত্রির মরশুমে আনন্দ আর বিষাদ দুই যেন মিলেমিশে রয়েছে রাজনীতির সঙ্গে। কারণ জম্মু কাশ্মীর 370 বিলোপ করার পর একটা প্রথম ঠিকঠাক পূর্ণাঙ্গ ভোট, যে ভোটে বিজেপি ধরাশায়ী। কংগ্রেস এবং যে জোট, তাদের মুখে হাসি। আবার দেখুন হরিয়ানা, সমস্ত এক্সিট পোল বলল হরিয়ানায় 10 গোল দেবে বিজেপিকে কংগ্রেস এবং জোট। হলো উল্টো, বিজেপি আবার হরিয়ানা পেল টানা 10 বছর পর। আবার মানে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কিছুই কাজ করলো না। চলুন এ নিয়ে আমি আরেকবার রাজনীতির বিশ্লেষক আমার সঙ্গে আছেন মহানন্দা কাঞ্জিলাল, তার থেকে একটু বোঝার চেষ্টা করি। এক্সিট পোলকে পুরো ওলট পালট করে দেওয়া হলো হরিয়ানায়। মহানন্দা দি। হ্যাঁ, এক্সিট পোল একেবারেই বলেছিল যে কংগ্রেস এবার হরিয়ানায় খুব ভালো ফল করবে বিজেপির থেকে, কিন্তু সেটা হলো না। তার মূলত 3টে জিনিস আছে। একটা হচ্ছে যে হরিয়ানাতে জাতি প্রথা ইত্যাদি কাস্ট মানে খুব ডমিনেন্ট, সেটা হচ্ছে মূল ফ্যাক্টর। তার সঙ্গে যে ফ্যাক্টরটা বিজেপির পক্ষে গেছে সেটা হচ্ছে বিজেপি এই রাজ্যে মূলত যারা নন জাট, যাদের বলা হয় জাট নয় তারা, এবং দলিত, এই ভোটটাকে তারা পাখির চোখ করেছিল। এবং তারা যেটা করেছিল RSS এর মাধ্যমে প্রত্যেকটা জেলাতে সংগঠন বাড়াবার জন্য প্রচুর চেষ্টা করেছে। অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অন্তত 150টা করে ভলেন্টিয়ার লাগিয়েছে, শুধু ওদের ওই চৌপাল বলে, মানে ডিস্ট্রিক্ট ভিলেজ মিটিং, সেইগুলো করেছে। তার ফলে সংগঠনের ক্ষেত্রে বিজেপি এখানে ভীষণভাবে সাকসেসফুল হয়েছে। এবং অবশ্যই কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব বিটুইন হুদা এবং শৈলজা, এটা কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে গেছে। যদিও লাস্ট ভোটে কিন্তু কংগ্রেস ভালো ফল করেছিল, কিন্তু দুটো ভোট নিশ্চয়ই আলাদা, লোকসভা বিধানসভা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব এবং বিজেপির সংগঠন বাড়ানোর প্রচেষ্টা, এইটা কিন্তু বিজেপির পরে গেছে একদমই। এবং আমরা সকাল সকাল যে ছবি দেখছিলাম কংগ্রেসের অফিস হরিয়ানায়, সেখানে লাড্ডু আবির ভর্তি করে রাখা ছিল সেলিব্রেশনের জন্য। কিন্তু যত বেলা গড়িয়েছে এবং রেজাল্ট সামনে আসতে শুরু করেছে, সব শুনশান পার্টি অফিস। তবে জম্মু কাশ্মীরের কথায় আসি, এই যে 370 বিলোপ, এটা তো বিরাট একটা উন্নয়নের বার্তা, তার পেছন পেছন এগিয়েছে লাগাতার বিজেপি, এটা প্রচার করে এসেছে। তারপরেও ভোটে এই ফল কেন? হ্যাঁ, জম্মু কাশ্মীরের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ ভোট ছিল। কারণ এই যে ডেমোক্রেটিক একটা পদ্ধতি ভোট, সেটা যদি না করা যায় তাহলে ডেমোক্রেসি নেই বলা যায়। 370 অবলুপ্তির পরে বিজেপি আশা করেছিল একটু ভালো ফল পাবে, কিন্তু এখানে জম্মু কাশ্মীরে অবশ্যই মুসলমান ভোট একটা বড় সংখ্যা, কাজে সেই ভোটটা বিজেপির কাছে সবসময় চ্যালেঞ্জ রয়েছে সারা ভারতবর্ষে, এখানেও তাই। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে, তার মানে এখানে ধর্মীয় অঙ্কে ভোট হয়েছে, আর তাতেই কুপকাত হয়েছে বিজেপি। আর আরেকটা যেটা পয়েন্ট, সেটা হচ্ছে এই যে 370 বিলুপ্তির যে গুণাগুণ, মানে গুণটা, সেটা কিন্তু সাধারণ মানুষকে কতটা বিজেপি বোঝাতে পেরেছে, এটা আরেকটা চ্যালেঞ্জ। এক্স্যাক্টলি। হাতে সময় একদম নেই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, থ্যাংক ইউ সো মাচ। শেষ করবো নিউজ এট 2। পঞ্চমী আজ, দেখুন প্রতিবাদ হবে কিন্তু উৎসবও তো আছে, তাই পুজো ভালো করে কাটান, প্রতিবাদেও থাকুন, সঙ্গে থাকুন।